প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিগত সরকারের যে পতন, তার সূত্র ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাজ করছে এবং সেই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন করা, যে কমিশনের প্রত্যেকটি সংস্কারের সাথে একটি টেকসই গ্রহণযোগ্য নির্বাচনের একটি সম্পর্ক রয়েছে। সেই সংস্কারের উদ্যোগের পাশাপাশি জুলাই বিপ্লবের সেই সময় যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে প্রস্তাবিত যে 9 দফার একটি দফা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনোভাবে লেজুর ভিত্তি রাজনীতি চলবে না, শিক্ষার্থীরা তার অধিকারের প্রসঙ্গকে বজায় রেখে ক্যাম্পাসে স্বাধীনভাবে ক্যাম্পাস জীবন অতিবাহিত করার যে প্রসঙ্গ, পাশাপাশি সকলের জন্য, সকল মতের জন্য ক্যাম্পাসকে উন্মুক্ত রাখার যে প্রসঙ্গ, সেরকম একটি দাবি ছিল। কিন্তু সেই দাবির সূত্র ধরে ছাত্র রাজনীতির ভালো মন্দ সে বিষয়টি নিয়েও নানাভাবে আলোচনা পর্যালোচনা চলছে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র রাজনীতির বন্ধ প্রসঙ্গে যে সিদ্ধান্তটি লক্ষ্য করা গেল, তার প্রেক্ষাপটে ছাত্র সংগঠনগুলোর ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। পাশাপাশি যারা অতীতে ছাত্র রাজনীতি করে আজকে জাতীয় নেতায় অবতীর্ণ হয়েছেন, সকলে তাদের নেতৃত্বের গুণাবলী সম্পর্কে অবগত। তারা কি ভাবছেন, রাজনৈতিক দলগুলোর কি ভাবনা, এবং পরিশেষে আমাদের দেশের বাস্তবতায় ছাত্র রাজনীতি আমাদের যে ভবিষ্যৎ রাজনীতিক তৈরি করার যে প্রেক্ষাপট কতটা ইতিবাচক করছে, পাশাপাশি শিক্ষার পরিবেশকেও কতটা সমুন্নত রাখছে, নাকি বিপরীত ভাবনাগুলো আছে, সেগুলো মনোযোগ সহকারে গ্রহণ করে একটি যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এরকম এক বাস্তবতা যখন চলছে, তখন আমাদের আজকের আলোচনার বিষয় ছাত্র রাজনীতি বন্ধ না সংস্কার। এ বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন সাবেক ছাত্রনেতা এবং বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, এবং সর্বডানে আছেন সাবেক ছাত্রনেতা এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই এবিএম মোশাররফ হোসেন, মোশাররফ ভাই, আপনার কাছে আসতে চাই, আসলে কোনটা আমাদের দেশের বাস্তবতায় যৌক্তিক, ছাত্র রাজনীতি বন্ধ না সংস্কার? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক শরীফুজ্জামান শরীফ এবং এশিয়ান টিভির দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কোনো লোক যদি রোগে আক্রান্ত হয়, তাহলে প্রথম প্রয়োজনটা কি? তার চিকিৎসা করানো। তার অর্থই না লোকটাকে মেরে ফেলতে হবে। তো এই যে বাংলাদেশের যত অর্জন আপনি দেখেন, অর্জনের পিছনে এই যে ছাত্র রাজনীতি একটা গৌরব উজ্জ্বল ভূমিকা সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতে থাকা উচিত বলে আমরা মনে করি। কারণ আপনি দেখেন যে আমরা অনেক সময় দেখেছি, যদি ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, রাজনীতির মেইন স্ট্রিমের দলগুলি যখন ব্যর্থ হয়েছে অথবা তার আপোষকামিতার সাথে লিপ্ত ছিল, তখনও কিন্তু ছাত্র সমাজ তার অধিকার আদায়ের এই সংগ্রাম থেকে কখনো সরে যায়নি। তাহলে যদি আপনি একটু হাইপোথেটিক্যালি একটু চিন্তা করেন, যদি ছাত্র রাজনীতি না থাকতো, তাহলে কি 52-এর ভাষা আন্দোলন হতো? ছাত্র আন্দোলন যদি না থাকতো, 62-র শিক্ষা আন্দোলন হতো? ছাত্র সমাজ যদি না থাকতো, মহান স্বাধীনতা যুদ্ধে যেই আপনার জাতীয় পতাকা উত্তোলন, আমাদের এই যে 2রা মার্চ, সর্বশেষ মহান মুক্তিযুদ্ধ, এটার কি এত দ্রুত এটা বাস্তবায়ন সম্ভব ছিল? 90-তে যখন স্বৈরাচার এরশাদ জগদ্দল পাথরের মতো জাতির উপর বসেছিল, তখন কিন্তু এই ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু এরশাদের পতন হয়েছিল। তখন কিন্তু আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল, মেইন স্ট্রিমের রাজনৈতিক দল কিন্তু এরশাদের সাথে আপোষ করে নির্বাচনে গেছে, ক্ষমতার ভাগ বাটোয়ারা করেছে। আবার দেখেন 2011 একটা গভর্নমেন্ট যখন একটা বিরাজনীতিকরণ পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমেই সেই সরকারের বিদায় নিতে বাধ্য হয়েছে। এই যে বর্তমানে আমরা যে একটি মানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা বলি, এইটার অবদানটা কার? তাও তো এই ছাত্র সমাজ, ছাত্রদের। তো সুতরাং যারা এই ধরনের অদ্ভুত অলিক কিছু রূপকথার গল্প বলে ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্র রাজনীতিতে এই দেশের যা কিছু অর্জন তার মধ্যে গর্বিত অংশদার। বরং আমরা যদি প্রশ্ন করি আপনাদের মতো এই যারা এই ধরনের থিওরি দেয়, তাদের অবদানটা কি? বরং উচিত হলে আমরা মনে করি ছাত্র রাজনীতির যদি আপনি কোথাও সংকট থাকে, সেই সংকট কিভাবে নিরসন করা যায় সেইটা আলোচনা করা যেতে পারে। যেমন আপনি একটি সংকট, যেই সংকটটা ছিল যে বিগত 16 বছর যে স্বৈরাচারী শাসকটা পতন ঘটেছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চর দখলের মতো দখল করেছে। এই অবস্থা আমরা বাংলাদেশে চাই না। আমরা চাই মুক্ত বুদ্ধি চর্চার সকল গণতান্ত্রিক সংগঠনগুলি সেখানে তার সক্রিয় থাকুক এবং তার মতামত ব্যক্ত করুক। আমরা চাই হলে যে দখলদারিত্বের একটা রাজত্ব ছিল,
সেটা অবসান ঘটুক, মেধার ভিত্তিতে সিট বন্টন হোক। আমরা চাই যে এই যে গেস্ট রুম কালচার বলেন অথবা রাজনীতির নামে যে একটা নির্যাতন, সেই থেকে ছাত্র সমাজ মুক্তি পাক। আমরা চাই যে এই যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ, যে একটা রাজনীতির মূল অনুষঙ্গ, সেইটাকে কিভাবে চর্চা করা যায়, গণতান্ত্রিকভাবে আমাদের আগামী প্রজন্মকে তৈরি করা যায়, সে ধরনের কি সেইগুলিকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু আপনি রাজনীতি বন্ধ করে দিতে হবে, এইটা আমার মানে সুস্থ চিন্তা ভাবনার কোনো লক্ষণই না, বরং এটা অসুস্থ চিন্তারই একটি প্রতিদ্বন্দ্বী বলে আমরা মনে করি। এক, পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, হ্যাঁ, যুগের কিন্তু এখন পরিবর্তন করছে। আমরা তো এই ছাত্র সমাজ কিন্তু পরিবর্তনের স্লোগান দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাই। আমরা যখন ছাত্র রাজনীতির কর্মী ছিলাম, আমি ছিলাম, শরীফ, কিন্তু ছাত্র রাজনীতি সম্পর্কে আপনি যে অতীতের প্রেক্ষাপট বা অর্জনগুলোর ক্ষেত্রগুলো বললেন, এখন সময়ের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা? না, পরিবর্তন হয় নাই কি। আপনি এখানে আমাদের দেশে কিন্তু আইন আছে, যেমন আপনি এখানে একটা কথা বলা হচ্ছে একেবারে ঢালাওভাবে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলা হচ্ছে না, এটা 9 দফার মধ্যে একটি দফা ছিল। না, এটা কিন্তু আমাদের যে এক্সিকিউশন যে আইন আছে, আমাদের যে নির্বাচন কমিশনের যে নিবন্ধনের যে অন্যতম কন্ডিশন আছে, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে দুটি সংগঠন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হতে পারবে না, সেটা হলো ছাত্র সংগঠন এবং শ্রমিক সংগঠন। তাইলে কেন নির্বাচন কমিশন এটা স্ট্রংলি বাস্তবায়ন করতে পারছে না? এই দায়িত্ব তাদের ব্যর্থতা কি? আমি তো অ্যাডভান্টেজ নিতেই চাইবো, কারণ আমি ছাত্র রাজনীতিতে আমি একটা আইডিওলজি বিশ্বাস করি। আমি যখন ছাত্র রাজনীতি শেষ করব, যদি কোনো মূল রাজনীতির আইডিওলজির সাথে যদি আমার আইডিওলজির মিলে যায়, তাহলে আমি তাকে সমর্থন করতে পারি, এটাই তো স্বাভাবিক, এটা তো রাজনৈতিক অধিকারও। কিন্তু আপনাকে দেখতে হবে আমার বিদ্যমান নির্বাচন কমিশনের যে বিধিমালা অথবা আমাদের যে কনস্টিটিউশন আছে, সেইটা কোনো রাজনৈতিক দল যদি সেটা ব্যত্যয় করে অথবা সেটা যে ভঙ্গ করে, এই ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেন? বরং আপনি সেখানে উদাসীন থাকেন। দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলিকে মূল সংগঠন যেটা মাদার সংগঠন, তারা কন্ট্রোল করে, নির্বাচন কমিশন জগন্নাথের মতো বসে আছে, টুন্ডু জগন্নাথের মতো বসে আছে। এই ক্ষেত্রে যদি তারা আমাদের প্রচলিত আইন এবং যে বিধিবিধান আছে সেগুলি বাস্তবায়ন করে, এই সংকটটাকে অনেকটা আমরা রেহাই। জি, এবার মোশাররফ হোসেন ভাই, মোশাররফ ভাই অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ ভাই আসতে চাই যে ছাত্রদের মধ্যে থেকেই একটি অংশ ছাত্র রাজনীতি বন্ধ করার প্রসঙ্গ বলছে, পাশাপাশি আমাদের অতীতের বিশেষ করে বাংলাদেশের যা কিছু গৌরবোজ্জ্বল যে অর্জনগুলো, সেই জায়গাতে ছাত্রদের যে ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্র অথবা ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তার জায়গাতেও কি বিকল্প ভাবনা শুরু হয়েছে কিনা সমাজের মধ্যে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। আমি সরাসরি আপনাকে প্রশ্ন করি, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কেন? ছাত্র রাজনীতির বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে। কী অভিযোগ? তারা মারামারি করে, তারা ক্যাম্পাসগুলোকে অস্থির করে রাখে, ইত্যাদি ইত্যাদি, দখলদারিত্ব করে। বাংলাদেশের কোন সেক্টর সম্পর্কে অভিযোগ নেই? আপনি পরিবহন সেক্টরে যান, আপনি পেশাজীবীদের জায়গায় যান। এই সরকার পরিবর্তনের পরে প্রথম বিক্ষোভ কোথায় হয়েছে? আনসার বিক্ষোভ করেছে? না, প্রথম বিক্ষোভ হয়েছে সচিবালয়। এই সরকার 5 তারিখের পরে 8 তারিখে শপথ গ্রহণ করার পর প্রথম বিক্ষোভ হয়েছে সচিবালয়। তার মানে হলো যে প্রত্যেকটা জায়গায় বিক্ষোভ, দাবি, পাল্টা দাবি, এই বিষয়গুলো আছে। শিক্ষার্থীরা সহিংসতার আশ্রয় নেয়, মারামারি পিটাপিটি করে। ক্যাম্পাসগুলোতে এখন কি মারামারি পিটাপিটি হচ্ছে? একদিক দিয়ে হ্যাঁ, আরেক দিক দিয়ে না। ছাত্রলীগ গত 15 বছর ক্যাম্পাসগুলোতে দানবীয় শাসন কায়েম করেছে। আজকে সেই পরিস্থিতি, সেই চিত্রগুলোকে আমরা দেখছি না। কেন? ছাত্রলীগ নেই। ছাত্রলীগ নেই কেন? ছাত্রলীগ নেই, আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ নেই কেন? আওয়ামী লীগের ক্ষমতা নেই। তার মানে হচ্ছে ক্ষমতার জায়গা থেকে যখন আপনি এই অপরাধীদেরকে, এই দুর্বৃত্তদেরকে প্রোটেক্ট করবেন, ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের ক্রিয়াকলাপের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে। আপনি ক্ষমতার থেকে যদি তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দেন, সেটা ছাত্র সংগঠন হোক, সেটা যুব সংগঠন হোক, কৃষক সংগঠন হোক, কেউ সন্ত্রাস, মারামারি, চাঁদাবাজি এই জায়গাগুলো করবে না। মানে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই, রাষ্ট্রীয় প্রোটেকশন যদি না পায়। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে দাবিটা তোলা হয়েছে, আপনি বলছেন, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে কতগুলো হাইপ তোলা হয়, কতগুলো অসৎ উদ্দেশ্য নিয়ে। গত কয়েকদিন আগে দুটো দুঃখজনক ঘটনা ঘটেছে। একটা হচ্ছে এফএইচ হলে, আর একটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এফএইচ হলে কি ঘটেছে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা সবাই জানি, দর্শকরাও জানে। আপনি খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটার পর এই আহত মানুষটাকে হাসপাতালে নিয়ে গেছে কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিবাদ মিছিল করেছে কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে। তো আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন পুরো বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে যে এরা সবাই খুন। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ট্রিট করা হচ্ছে যে এইখানে মেধাবীরা যায় খুন করার জন্য যায়। আসলে কি তাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী কি খুনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী কি ওই সোহরাওয়ার্দী উদ্যান থেকে চাঁদাবাজি করে? না, আমরা কতগুলো মোমেন্টামের অপেক্ষায় থাকি এবং আমার সাথে যখন মিলে যায় তখন আমি চেষ্টা করি এই সুযোগে আমার মনের মধ্যে আমার কথা হচ্ছে সেটা। এবং এই যে জায়গাটিতে এটি হচ্ছে একটা দিক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনের অ্যাক্টিভিটি আজকে পর্যন্ত বন্ধ আছে, তাই তো? জি। আপনি গত পরশুদিন বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় কতগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে। তার মধ্যে সিলেটের একটা উপজেলায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক এই পরিচয় দিয়ে কয়েকজন চাঁদাবাজি করতে যাওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশে দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কে বহিষ্কার করতে হচ্ছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে পরিবর্তনের পরে যাদের হাতে লিডারশিপটা ছিল তাদের সম্পর্কেও কিন্তু প্রশ্নগুলো উঠছে। ছাত্রলীগের যে জায়গাটিতে ছাত্রলীগ যে কাজগুলো করত এরকমের কতগুলো গতকালকে চট্টগ্রাম মেডিকেল কলেজের তাদের একটা গেট টুগেদার, সেখানে গিয়ে মারামারি করেছে সমন্বয়কের পরিচয় দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে। অর্থাৎ আমাদের এখানে কেবলমাত্র পলিটিক্যাল ব্যানারের এই দাবিগুলো অভিযোগগুলো ওঠে, নট দ্যাট। আমাদের এখানে যার হাতে পাওয়ারটা থাকে, আমি এই নামগুলো উচ্চারণ করলাম এই কারণে আপনাকে বোঝানোর জন্য যে এখন যে ছাত্রদের যে জোটটা আছে ক্যাম্পাসগুলোতে যারা নিয়ন্ত্রণ করছে এবং যাদের আধিপত্যটা বেশি এবং যাদের মিছিল সমাবেশ থেকে কখনো কখনো এই কথাটা আসছে যে এখানে দলীয় ব্যানারে কোনো রাজনীতি করা যাবে না। আমি এই উদাহরণটা আপনাকে দিলাম। ইতিমধ্যেই সোসাইটির মধ্যে সমন্বয়কদের সম্পর্কে হয়তো তারা জেনুইন সমন্বয়ক হতে পারে, ফেকও হতে পারে, কিন্তু সমন্বয়ক সম্পর্কে কতগুলো নেতিবাচক ধারণা আমাদের সমাজের মধ্যে তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? তারা পাওয়ারের প্র্যাকটিসটা করছেন। তারা মনে করছেন যে এই যে গণ অভ্যুত্থানটা আমরা যেহেতু নেতৃত্ব দিয়েছি এবং বিভিন্ন জায়গায় দেখছেন সমন্বয়করা যেখানে যাচ্ছে যে সহিংস ঘটনাগুলো হচ্ছে, তাহলে আপনি অন্য সবার রাজনীতি বন্ধ করে দিয়ে ক্যাম্পাসে আপনি বলছেন যে কেবল এই যে আমাদের আন্দোলনের প্ল্যাটফর্মটা থাকবে। এটা তো শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের বাকশালীকরণ। আপনি কেউকে কিছু করতে দেবেন না, শুধুমাত্র আপনি করবেন, আর কেউ করতে পারবে না। এটা কি সম্ভব? এটা কি সংবিধান সম্মত? এবং আপনি 1.5 মাস আগে যে ছাত্রদের রক্তের উপরে ভর করে এই জায়গাটা এলেন, আপনি প্রধান উপদেষ্টা হলেন, আপনি উপদেষ্টা হলেন, আপনি ভিসি হলেন, আপনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন, আপনি পুলিশের আইজি হলেন, 1.5 মাসের মধ্যে গত পরশুদিন সলিমুল্লাহ খান শহীদ মিনারে একটা বক্তৃতা করেছেন এবং তিনি বলেছেন 1.5 মাসের মধ্যে অনেক বিশ্বাসঘাতকতার সাথে পরিচয় হচ্ছে এবং আমাদের বিশ্বাসগুলো ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে জায়গাটা, এই যে পরিবর্তনটা, আপনি নিজে পরিবর্তিত হয়ে যাচ্ছেন। যখন আপনার হাতে পাওয়ারটা এসেছে আপনি পরিবর্তন হয়ে যাচ্ছেন, আপনি প্রতিশ্রুতি রক্ষা করছেন না, আপনি ভিন্ন কথা বলছেন। জি, অসংখ্য ধন্যবাদ। এবার মোশাররফ হোসেন, ক্ষমতাই মূল কেন্দ্রবিন্দু কিনা? না, ক্ষমতা কেন্দ্রবিন্দু এটা তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা যদি আপনি ক্ষমতার উপর নির্ভরশীল হন তাহলে কি পরিণত হয় শেখ হাসিনাকে দেখে মানুষকে বুঝতে পারছে না। আমাদের সমস্যা যেটা আমরা বলি প্রায় যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আপনার এই অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে আপনাকে ক্ষমতাকে ব্যবহার করলে আপনাকে কিভাবে পালাতে হয়, এটা তো আমরা এই সাম্প্রতিককালে আমরা দেখেছি। সুতরাং এই যারা এখন এই আপাতত যারা দায়িত্ব আছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের, তাদেরকেও এই উপলব্ধিটা তো করা উচিত। আপনি এক একটা কথা বলেন, এর বাস্তবতা কতটুকু আপনাকে সেদিন থেকে বিশ্লেষণ করতে হবে। আপনার ছাত্ররা যদি বন্ধ করতে চান তাহলে এই যে সমন্বয়করা সারা বাংলাদেশ ট্যুর করছেন এবং অনেক জায়গায় দেখি আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তাহলে এটা কেন? আপনার তো ইকুয়াল জাস্টিসটা আপনাকে করতে হবে। আপনি কারো প্রতি আপনার সদয়, কারো প্রতি আপনার নির্দয়, এটা তো হতে পারে না। আপনাকে একটা স্ট্যান্ডার্ড মাস্ট বি মেইনটেইন করতে হবে। আপনি সেটা তো করছেন না। এক পাশাপাশি আপনি একটা জিনিস দেখতে হবে যে আপনি, হ্যাঁ, আমরা এই যে আজকে যে আন্দোলনটা হয়েছে আমরা তো স্বীকার করে নিয়েছি বাংলাদেশের মানুষ যে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু এই মাঠটা তৈরি করেছে কারা? দীর্ঘ 16টি বছর রাজনৈতিক দলগুলি, সামাজিক শক্তিগুলি, এই যে আমাদের বিভিন্ন পেশাজীবীরা তার তিল তিল করে তাদের দুঃখ, কষ্ট, নির্যাতন, ত্যাগের মাধ্যমে আজকে আপনি এই জায়গায় নিয়ে এসেছেন।
এসে সর্বশেষ কাঠিটা জ্বালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন যদি আপনি সব কিছু অস্বীকার করে বলেন যে আপনার এক মাসে আপনার সব কিছু হয়ে গেছে, এটা তো ন্যায্যতা পায় না। বরং আমরা বলবি যে বাস্তবতা অনুধাবন করা দরকার। এখন আমাদের দাবিটা কি ছিল, যে এই শেখ হাসিনা গভর্নমেন্ট যখন এই প্রায় 16 বছরে আমার যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, গণতান্ত্রিক যে বিশ্বাস, সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। আমার নির্বাচন কমিশন নেই, আমার পাবলিক সার্ভিস কমিশনকে দলীয়করণ করা হয়েছে, আমার মানুষের আস্থার জায়গা বিচার বিভাগকে আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন, আমাদের মানবাধিকার কমিশনকে আপনি দুষ্টর দমন আর শিষ্টের পালনের একটা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। আমার বক্তব্য হলো এইগুলিকে আপনি রেকটিফাই করে একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাবেন। এবং আপনাকে আমি একটা কথা বলি, এই যত অনিয়মের মূল ব্যাপার হলো যদি গণতান্ত্রিক রাইটটাকে আপনি ফিরিয়ে দাও। যদি আপনার একটা জিনিস আপনি লক্ষ্য করেন, যদি এখানে আমরা তো আমি শরীফ ছাত্র রাজনীতির, আমরা তো এখন হয়তো ছাত্র সংসদ নির্বাচনগুলি নাই, আমরা দেখেছি যে একটা ছেলে ব্যক্তিগতভাবে আপনি একটু সে একটু উচ্ছৃঙ্খল অথবা তার বিহেভ ভালো না, সে নির্বাচন কিন্তু হেরে গেছে। পরবর্তী সময় সে রেকটিফাই যখন হয়েছে বিপুল পরিসর জয়লাভ করেছে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া যদি থাকে, আপনার গণতন্ত্রের অনেক কম্পোনেন্ট অটোমেটিক আপনার আসবে। আজকে এখানে আমার ভোটের সিস্টেম নাই, আমার তো জনগণের কাছে জবাবদিহি আমাকে করতে হচ্ছে না, যে আমি যদি জনগণের প্রত্যাশা পূরণ নই, আমি যদি গণতান্ত্রিক মূল্যবোধটা বিশ্বাস না করি, আমি যদি আপনার মত পথের স্বাধীনতা বিশ্বাস না করি, 5 বছর পর আপনি কিন্তু আমাকে রিটার্নটা দেবেন। এখন এই জায়গাটাতে তো আমরা জাদুঘরে পাঠিয়ে দিয়েছি যে জনগণের ভোটের কোনো অধিকার নেই। আমি কে হবে এটা ডিসি ঠিক করে, এটা এসপি ঠিক করে, এটা পুলিশ ঠিক করে। It is not a democratic right. জনগণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার কাছে আপনি ফিরিয়ে দেন। এক সংস্কারও দরকার নাই, জনগণই সিদ্ধান্ত নেবে যে আপনার কি হবে। শুধু চর্চাটা দরকার, এবং এই নিশ্চয়তা দরকার যে আমি গণতান্ত্রিক একটা পরিবেশ পাবো। জি, এবে মোশাররফ হোসেন, মোশাররফ ভাই অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যাব, তার আগে শরীফুজ্জামান শরীফের প্রশ্নটি রেখে যাই। সেটি হলো যেটি ভাই যেখানে শেষ করলেন মোশাররফ ভাই, যে ছাত্র সংসদের নির্বাচন, সেটি তো যারা নির্বাচনে অংশ নিতে চান, নেতৃত্বের জায়গায় আসতে চান, সাধারণ শিক্ষার্থী বা শিক্ষার্থীদের কাছে, সাধারণ শব্দটাও আমি মনে করি যে বলার কতটা যৌক্তিক, শিক্ষার্থীদের কাছে তাদের আচরণ, তাদের মূল্যবোধ, তার একটা পরীক্ষা হয়। এই ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ নিয়ে নিয়মিত যে নির্বাচনের প্রত্যাশা শিক্ষার্থীরা করছেন, সেটিও নিয়ে নানা ধরনের আলোচনা পর্যালোচনা হয়, এবং এই আলোচনাগুলো সবসময় ফলপ্রসূ হয়, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমরা খুব একটা বেশি ফলপ্রসূতার সুযোগ দেখি না। এবারে এই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সেখানে কোনো আশার আলো দেখেন কি না? ধন্যবাদ। প্রথম জায়গাটা হলো যে আপনি আমাদের রাজনীতির ফ্লোটা যদি খেয়াল করেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সবথেকে বেশি নেতৃত্ব উঠে এসেছে ছাত্র এবং শ্রমিক আন্দোলন থেকে। ছাত্র এবং শ্রমিক আন্দোলন থেকে এখন যদি ন্যাশনাল লিডার যারা আছে, ছোট হোক বড় হোক, আপনি যদি দেখেন প্রায় সবাই একটা বড় অংশ, মেজরিটি হচ্ছে হয় ছাত্র আন্দোলন থেকে এসেছেন অথবা শ্রমিক আন্দোলন, মানে আমাদের দেশের বাস্তবতায় যখন এই জায়গাটায় আপনি ব্যবসায়ী এবং অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক আমলাদের স্পেস করে দেওয়ার প্রয়োজনটা তৈরি হলো, তখন দেখা গেল কি যে এই ফ্লোটাকে কোনো না কোনোভাবে এটাকে নিয়ে প্রশ্ন তোলার একটা জায়গা করে দিতে হবে। আপনি প্রশ্ন তোলার জায়গাটা করে দিলেন, এবং গণতান্ত্রিক শাসন বলেন আর অগণতান্ত্রিক শাসন বলেন, আমাদের এখানে টার্গেট করা হয়েছে 15 বছর যারা পাওয়ারে ছিলেন। আমি জাস্ট দুটো উদাহরণ আপনাকে দিব। কিশোরগঞ্জে একই আসনে ছাত্রলীগ একটা বড় সংগঠন, ছাত্রদল একটা বড় সংগঠন, ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়কর খোকন একই আসনে, কিন্তু তারা সেইখানে নমিনেশন পায়নি। নমিনেশন কে পেয়েছেন? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি প্রায় টানা 50 বছর নমিনেশন পেয়েছেন, এবং যখন তিনি রাষ্ট্রপতি হয়েছেন তারা সংসদ সদস্য পদ ধরে রাখার সুযোগ নেই, তখন সেখানে এস্টাবলিশ করেছেন কাকে? তার ছেলেকে। অর্থাৎ ছাত্রলীগের মতন একটা সংগঠন, সেই সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কেন্দ্রীয়, তাদেরকে নমিনেশন দেওয়ার সুযোগটা দেওয়া হয়নি। সেখানে এলো উত্তরাধিকার সূত্রে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই লালবাগে আওয়ামী লীগের দুঃসময়ের ছাত্রলীগের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমের প্রেসিডেন্ট, 90-এর আন্দোলনের খুব বড় মাপের নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, নমিনেশন তিনি পেলেন না। নমিনেশন সেখানে পেলেন কে? হাজী সেলিমের ছেলে, যে নাকি নমিনেশন পাওয়ার পর প্রথম মিছিলে অংশগ্রহণ করেছে।
যে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, যে নির্বাচনে আমি এবং ডামির ফলাফল নির্ধারিত হবে, সেখানেও ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন নমিনেশন পেলেন না। আপনি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের অসংখ্য সমালোচনা করতে পারেন, কিন্তু এটি তো আপনি স্বীকার করতে হবে যে এরা প্রান্ত থেকে উঠে আসা, এই লিডারশিপকে আপনার জায়গা দেওয়া প্রয়োজন। আপনি সেই প্রয়োজনটা অনুভব করেননি। আপনি ডাকসু একটা নির্বাচন করলেন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে শেখ হাসিনার উপদেষ্টা কারা ছিল এবং কখনো কখনো তারা মানে অভাবনীয় কতগুলো আইডিয়া হাজির করত। ডাকসু নির্বাচন কেন হলো? ডাকসু নির্বাচন হলো রাতের আধারে যে ভোটটি হয়েছিল, মানুষের স্মৃতির থেকে সেই ভোটটা যাতে দূরে সরিয়ে দেওয়া যায়, সেই কারণে বলা হলো যে আমরা লিডারশিপ ক্রিয়েট করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন দেব এবং মানুষের স্মৃতির থেকে সবকিছুকে রাতের আধারের ভোটের স্মৃতি মুছে ফেলার জন্য মনস্তাত্ত্বিক পরিবর্তন। এবং ডাকসু নির্বাচনের পরে যখন শাসকরা বুঝলো যে প্রথমত তাদের অবস্থা ভালো না, কারণ নির্বাচনে তাদেরকে ভোট ডাকাতি করে তো জিততে হয়েছিল হল ডাকসু সব জায়গায়। দ্বিতীয়ত সে যখন দেখলো যে এটি নতুন আরো একটা উপাদান তৈরি হয়েছে, এটি আরো অনেকদিন তর্ক বিতর্ক করা যাবে, সুতরাং আর নতুন করে নির্বাচনে আর কোনো প্রয়োজন নেই, তখন ওই ডাকসুর ভেতর থেকে লিডারশিপ ক্রিয়েশনের ওই জায়গাটা শেষ। এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে এই সরকারের কাছ থেকে আমি কিছু পাবো কিনা। আমার খুব আশা ছিল, বাংলাদেশের মানুষ একটা আশার জায়গা থেকে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। জি, গতকালকে যে আমি শেষ করে দিব, গতকালকে যে একটা হিসাব বেরিয়েছে যে গত গণঅভ্যুত্থানে প্রায় ১৫০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। এটি হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে গত ১.৫ মাসে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কি দেখছেন? ছাত্রদল নেই, ছাত্রলীগ নেই, ছাত্র ইউনিয়ন নেই, এরা কেউ নেই। শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখছেন কাওয়ালি গাওয়া হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখছেন গণবিয়ে হচ্ছে, গণ আকিকা হচ্ছে, গণ মুসলমানিটা শুধু বাদ রেখেছে, আর যা যা আছে মোটামুটি সবগুলো হচ্ছে। আমি আপনাকে জিজ্ঞেস করি, এই যে গণ অভ্যুত্থানে এই যে ১৫০০ মানুষ শহীদ হলেন, আমাদের এই অনুষ্ঠানটা যারা দেখছেন যে অভিভাবকরা, এদের অনেকেই কিন্তু সন্তান কাঁধে নিয়ে ব্যাগের মধ্যে একটা পানির বোতল নিয়ে এই বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন। এদের কেউ কি আমাদের সংবিধান পরিবর্তন করে ফেলতে হবে এই কনসেপ্ট নিয়ে কি এসেছিলেন? না। শিক্ষা প্রতিষ্ঠানে আপনি গত গণ অভ্যুত্থানের সময় ৩টা গান, একটা গান হচ্ছে কাজী নজরুল ইসলামের, আরেকটা গান হচ্ছে ওই যে দেশটা তোমার বাপের নাকি, আরেকটা, ৩টি গান এই সময়কালে ছাত্রদের মানে মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, অনুপ্রেরণা দিয়েছিল। আপনি কি কোথাও কাওয়ালির গাইতে শুনেছেন? না। তাহলে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কাওয়ালি নিয়ে এসেছেন কেন? হঠাৎ করে বাংলাদেশ রেডিওতে আপনি উর্দু নিয়ে আসছেন কেন? হঠাৎ করে আপনি গণবিয়ে নিয়ে আসছেন কেন? অর্থাৎ মর্নিং শোজ দ্য ডে বলে না, আমি যেটা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। জি, একটা অংশ গত ১৫ বছর ধরে অবিরতভাবে ভারতের চিন্তা চেতনাকে এখানে প্রমোট করার চেষ্টা করছে, আর একটা অংশ খুব কৌশলে পাকিস্তানি ভাবধারাকে প্রমোট করার চেষ্টা করছে। এটি শহীদের সাথে বিশ্বাসঘাতকতা। এবং শেষ করে দেবো এই জায়গাটায়, এই সরকার যদি কোনো ট্রাবল অবস্থার মধ্যে পড়ে, এই সরকার যদি কোনো বিপদে পড়ে, তাহলে এদের এই যে চক্রান্ত, এদের এই ষড়যন্ত্রের কারণে সেটি হবে। জি, শরীফুজ্জামান শরীফ ভাই অসংখ্য ধন্যবাদ। এবিএম মোশাররফ হোসেন, মোশাররফ ভাই আসতে চাই যে শরীফ ভাই যেখানে চক্রান্ত অথবা তিনি ভয় পাচ্ছেন, আপনিও কি একই জায়গায় ভয় পান কিনা বা একই জায়গায় শঙ্কা দেখেন কিনা? হ্যাঁ, শঙ্কা তো অবশ্যই আমরা দেখতে পাই, কারণ আপনি একটা লক্ষ্য করবেন যে 16 বছরের একটা শাসন, প্রশাসন থেকে শুরু করে সামাজিক এমন কোনো শক্তি নেই যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব নাই বা তাদের লোক ওখানে বসানো হয় নাই। তা আপনি আজকে প্রায় 1 মাস 18 দিনের মতো আপনার শাসন ক্ষমতা, আপনি কি সেখানে তাদেরকে কি অপসারণ করতে পেরেছেন? বরং আওয়ামী লীগের সাজানো একটি সংসারে আপনি এখন বলছেন আপনি সংসার করবেন, এটা কোনোদিন হয়? কোনোদিন হয় না। বরং আপনি দেখেন এর মধ্যে আমরা কতগুলি সংকট আমরা মোকাবেলা করেছি। এই যেমন আনসার একটা বিদ্রোহ, এই যে প্রতিনিয়ত একটা ডিমান্ড, এই চাহিদা আমার, এই চাহিদা আমার। হ্যাঁ, বৈষম্য হয়েছে, কিন্তু আমার তো একটা সময় দরকার। এখনও কিন্তু আপনার সচিবরা এখনও বসে আছে তার জায়গায়।
এখনও সারা বাংলাদেশে একটা ইউনো চেঞ্জ হয়নি, অথচ আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা তারা তদবির করে ডিউ লেটার দিয়ে কিন্তু ইউনোকে নিয়েছে। তো যেই শেখ হাসিনার পদলোহন করার জন্য যারা শপথ নিয়ে ওখানে গিয়েছে তাদেরকে দিয়ে আপনি একটা গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করবেন, এটা কিভাবে আপনি প্রত্যাশা করেন? এখনো প্রশাসনের সব জায়গায় তাদের লোক বসে আছে। সুতরাং আপনি যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করবেন, এই যারা এখন প্রশাসনে আছে এদের তো মন মানসিকতার মধ্যে একটি স্বৈরতান্ত্রিক একটি মনোভাব। সুতরাং আপনাকে স্ট্রাকচার যদি আপনি ভেঙে না দেন তাহলে আপনি আপনার যেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেই জায়গাতে আপনি যেতে পারবেন না। এখন আমার টার্গেটটা কি, আমি কি জন্য আমি এই বৈষম্য শিকার আমি বলেছি যে আমার পছন্দ মতো আমি আমার নেতা নির্বাচন করতে পারি না, অর্থাৎ আমি ভোট দিতে পারি না, আমি ভোটের অধিকারটা চাই। আপনার কাছ তো এই ভোটের অধিকারটা আমাকে ফিরিয়ে দেওয়া। আমার অধিকার কি, আমি আইনের শাসনটা চাই, আমি যে ন্যায় বিচারটা যেন পাই। আপনি যেভাবে নগ্নভাবে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে গিয়ে বিচারপতি বানিয়েছেন, আমরা দেখি যে নিম্ন আদালতে যে রায়টা হয় উচ্চ আদালতে গেলে মানুষ সেটা রেমেডি পায়, হয়তো কমে যাবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা এটাও দেখেছি, বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালতে 5 বছর দিয়েছে, উচ্চ আদালতে গিয়েছে ছাত্রলীগের এক সময়ের সভাপতি বিচারপতি, উনি এটাকে ডাবল করে দিয়েছে। এই বৈষম্য আমরা তো অবসান চাই। আপনি কি সেই জায়গাগুলি কি আপনি স্টেপ নিচ্ছেন? নেন নাই। যার জন্য আমরা বলছি যে এই বিচারক নিয়োগের একটা নীতিমালা আপনাকে করতে হবে। আপনাকে আমার পাবলিক সার্ভিস কমিশন কিভাবে নিয়োগ হবে তার জন্য একটা আইন আমার দরকার। আমার মানবাধিকার সংস্থা কোন ক্রাইটেরিয়া, বিচারপতি নিয়োগের প্রসঙ্গ নিয়ে অ্যাটর্নি জেনারেল তারা একটা সভাও করেছে, এক ধরনের সেমিনার করেছে, সেখানে তারা সেই একটা ক্রাইটেরিয়া নির্ধারণের প্রসঙ্গ তারা বলেছে। এইটাতে শুধু আপনি একটা জায়গা, আমার তো স্টক হোল্ডারগুলি আছে, আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি, এই যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট তার কিন্তু রাজনীতির কোনো ভিত্তি নেই। তার অনুমোদনটা নিতে হবে কিন্তু রাজনৈতিক শক্তির কাছ থেকে, অর্থাৎ পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবে বা যারা সরকার গঠন করবে তারা এদের সকল কাজের বৈধতা দেবে। তাহলে আপনার কি করা, আপনাকে রাজনৈতিক দলগুলিকে আপনাকে আস্থায় আনতে হবে, তাদেরকে আপনি আস্থায় এনে তাদের চাহিদা কি, আপনার চাহিদা কি, এইটার সাথে অ্যাডজাস্ট করে আপনাকে এগোতে হবে। কিন্তু আপনি ডায়লগ কোথায়? আমাদের কিন্তু ডায়লগ আছে? আপনি যে এই যে হয়তো বলা হচ্ছে 6টা কমিশন তারা রেডি করবে, কিন্তু আমার তো মানে আপনি যে কথাটা বললেন প্রক্রিয়া শুরু করা উচিত। যারা যেই ক্ষেত্রে, এই যেমন অ্যাটর্নি জেনারেল একটা সেমিনার করেছে, এটা আইনজীবীদের হতে পারে, এটা রাজনৈতিক লোকদের সাথে হতে পারে, এইটা আপনার সামাজিক আমাদের আলাপগুলো হওয়া দরকার। এইটা হলো সবচেয়ে আপনার মিউচুয়াল যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে আপনি কোনো সংস্কার তো আমি জোর করে একটা চাপিয়ে দিলাম। এই আওয়ামী লীগের আমলে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি কি এটাকে টেকসই করতে পেরেছেন? এতে ভেঙে তাসের করার মতো ভেঙে চুরমার হয়ে গেছে। যার জন্য আপনাকে একটি আস্থায় কিন্তু জনগণকে নিতে হবে, স্টক হোল্ডারকে নিতে হবে। আমার মনে হয় এই জায়গায় একটা বিরাট ঘাটতি। এবং আরেকটি আলোচনা হচ্ছে মোশাররফ হোসেন, সেটি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যে অনেকে বলছেন যে ক্যাম্পাসে যদি ছাত্র সংগঠনগুলো রাজনীতিতে সক্রিয় থাকতো গণতান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী, তাহলে এই মব জাস্টিসগুলো হতো না। আপনার সাথে আমি একটা দেখি, আপনি মব জাস্টিসটা কেন হচ্ছে? ছাত্ররা তো কিন্তু সবচেয়ে বেশি অনুকরণীয়, বেশি আপনি ভালোটাকে গ্রহণ করে খারাপটাকে বর্জন করে, এটা তো স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যে যে একটা ক্ষোভ, তাদের মধ্যে যে একটা হতাশা, আপনি দেখেন তারা দেখছে যে আমি একটা স্টুডেন্ট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে কোনো অভিযোগ নাই, তাকে ধরে আপনি জেলে পুরে দেওয়া হচ্ছে গত 15 বছর। এই তার মধ্যে যে একটা ক্ষোভ বঞ্চনা, আমি বিচার যাচ্ছি, আমি জানি যে এই অপরাধের কারণে আমার জামিন হওয়া দরকার, আমাকে জামিন হচ্ছে না, মাসের পর আমি কারাগারে আছি। আমি জানি যে আমার নামে আমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, আমার নামে আজগুবি গায়েবী মামলা হয়ে যাচ্ছে, আমার সহপাঠী গুম হয়ে যাচ্ছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। এই যে একটি সামাজিক উন্মাদনা, শাসকদের যে নগ্ন ক্ষমতার অপপ্রয়োগ, এই যে মগ জাস্টিস, মগের সাথে তো জাস্টিস হয় না কখন। জি, আপনি যে এই সমাজে একটা নৈরাজ্য অবস্থা তৈরি করেছেন, এইটা তো এই প্রজন্ম ইয়ং জেনারেশনের মধ্যে একটা চরম বঞ্চনা তৈরি হয়েছে। সেই বঞ্চনা তো আপনি একদিনে পারবেন না। যার জন্য আপনাকে কি দরকার? আপনাকে কাউন্সেলিং এর প্রসেসে যেতে হবে, আপনাকে সেমিনার করতে হবে, সিম্পোজিয়াম করতে হবে, আপনাকে ডায়ালগ বজায় রাখতে হবে। এদেরকে আপনাকে এই যে মস্তিষ্কের মধ্যে যে একটা প্রতিহিংসা প্রয়ণ, এইটাকে আপনি রিমুভ করে আপনাকে একটা সুস্থ ধারায় তাকে ফিরিয়ে আনতে হবে। মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ ভাই আসতে চাই যে আসলে এই আলোচনাটি একটু করতে চাই আমরা, যে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি বন্ধ হলে সুবিধাটা আসলে মূলত কে পাবে? আপনি শুরুর দিকে আলোচনায় বলেছিলেন, কিন্তু আরো একটু স্পষ্ট করে শোনা দরকার। প্রথমত মোশাররফ ভাই যেটি বলেছে আমি তার সাথে একটু যুক্ত করি, সবসময় বিজয়ীদেরকে বিনয়ী হতে হয়। কিন্তু আমার কোনো জায়গায় দেখছি আমাদের ছাত্র নেতারা বিনয়ী না হয়ে তারা কতগুলো তাদের বয়সের কারণে হোক অথবা পরিস্থিতির কারণে হোক কতগুলো বক্তব্য দিচ্ছেন, যে বক্তব্যগুলো নতুন করে সংকট তৈরি করছে। এই যে মোশাররফ ভাই যেটি বললেন যে গত 15 দিনে আমরা যা করেছি আপনারা করতে পারেননি। বাংলাদেশে এর আগে আর একটা গণ অভ্যুত্থান হয়েছিল, তার
পেরিফেরিটা এত বড় ছিল না, কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল 90 সালে এবং এরশাদের বিরুদ্ধে 9 বছর টানা লড়াই চলেছে এবং শুরুটা হয়েছিল 83 মধ্য ফেব্রুয়ারিতে, যেখানে দেলোয়ার সেলিম মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তো 90 সালে বিজয়ী ছাত্র নেতারা কিন্তু বলেন নাই যে দেলোয়ার সেলিমের কোনো অবদান নাই এই আন্দোলন, বা আমি গভর্নমেন্টে যাব। তারা কিন্তু বলে নাই যে এই আন্দোলন আমরা 6 ডিসেম্বর এরশাদের পতন ঘটিয়েছি এবং আমাদের এই আন্দোলনে সেলিম দেলোয়ারের কোনো অবদান নাই। তারা কিন্তু পুরো 9 বছরের প্রতিটি দিন, প্রতিটি শহীদকে ওন করেছে। আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ নিখোঁজ হয়ে গেছে, আমি তো মনে করি এই জায়গাটা সাগর রুনি যদি কোনো রাজনৈতিক দলের সদস্য নাও হয়ে থাকে, তার হত্যাকাণ্ডের যে বিচার আপনি করেননি, এই কারণে মানুষের যে ক্ষোভ, এই গণ অভ্যুত্থানে সাগর রুনিও কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে। আমি তো মনে করি মিরপুরের যে নারীটি মায়ের ডাক সংগঠন তৈরি করে গুমের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছেন, তারও এই গণ অভ্যুত্থানে ভূমিকা আছে। 15 বছর ধরে এই যে সঞ্চিত ক্ষোভ, এই যে মানুষের যে যন্ত্রণা, আপনি একাধিক নির্বাচন ডেকেছেন, নির্বাচনে জাতীয় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি, তারা বলেছে এটি পাতানো নির্বাচন। তাদের নির্বাচনে অংশগ্রহণ করলে তারাও 2-5টা এমপি হতে পারতো, সুযোগ সুবিধা নিতে পারতো। তাদের যে সেই স্যাক্রিফাইস, আপনি এখন এসে বলছেন আপনার কোনো অবদান নাই, সমস্ত অবদান আমাদের। এই জায়গাটা আপনার পরিবর্তন হওয়া দরকার। আমি এই আন্দোলনটাকে বা এই যে মবটাকে আমার ধারণা কন্টিনিউ করার চেষ্টা করা হবে। কেন? এর মধ্যে সরকারের মধ্যে নানা রকমের প্রবণতা আমরা দেখছি, এবং সেদিন শহীদ মিনারে যেটা বলা হয়েছে, আমি এটি গত 15 দিন ধরে একই কথা বলছি। আমি সরকারের বাইরে একাধিক শহীদ মিনারে যেটি ডক্টর সলিমুল্লাহ খান বললেন সেই বক্তব্য বলছেন, রাইট। তিনি বলেছেন দৃশ্যমান একটা সরকার এবং অদৃশ্য অনেকগুলো সরকার আছে। আমিও দেখতে পাচ্ছি একটা সরকার সচিবালয়ে আর একটা সরকার রাজুভাস করছে। তা না হলে আপনি যখন ডাক্তারদের সঙ্গে কোনো প্রবলেম তৈরি হচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টা সেখানে যাচ্ছেন না, আপনি সমন্বয়কদেরকে সেখানে নিয়ে হাজির করছেন। আমি কি মনে করি জানেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নতুন দায়িত্ব যিনি পেয়েছেন, এই চ্যালেঞ্জটা তাকে গ্রহণ করতে দেওয়া উচিত। প্রত্যেকটা বৈঠকে যে কোনো জায়গায় কনসার্ন যে উপদেষ্টা আছে তাকে আপনি মুখোমুখি করবেন, তাকে বসতে দিবেন, তাকে অভিজ্ঞতা তার অর্জন করতে হবে না, পরিস্থিতি মোকাবেলা করতে হবে না, এটা তার শিখতে হবে। আপনি ছাত্রনেতা, আপনি কতদিন পাহারা দেবেন? আপনি কেন প্রতিদিন সচিবালয়ে যাবেন? আপনি কেন প্রতিদিন ডিএমপি কমিশনারের অফিসে যাবেন? হোয়াই? এর ভেতর থেকে এই যে একাধিক সরকারের যে কনসেপ্ট, এবং যেহেতু এই সরকারটা আমলাদের সাথে কাজ করতে হবে তাকে বেশি, সেই কারণে আপনি এমন কোনো কাজ করা যাবে না যেটা আমলাদের উপরে আপনি একটা বাড়তি প্রেসার ক্রিয়েট করেন। কিন্তু সর্বজম সর্বে সরকার তো বলছে যারা আসলে সকলের সহযোগিতা তারা প্রত্যাশা করছে এবং সেই সহযোগিতার মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজগুলো তারা এগিয়ে নেবে। আচ্ছা, তার প্রেক্ষিতে আমি যেটা বলি, সহযোগিতাটা আপনি নেবেন। প্রথম সহযোগিতাটা আপনার নেওয়ার কথা মোশাররফ ভাই বলেছেন পলিটিক্যাল পার্টিগুলোর। আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আপনার ডায়লগগুলো যদি রেগুলার হয়, আপনার সেই ডায়লগটা হচ্ছে না। আপনি এই গণ অভ্যুত্থানে কোথাও দাবি ছিল না সংবিধান উল্টে ফেলবো, পাল্টে ফেলবো, নতুন করে লিখবো। আপনি অমুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তমুক অঞ্চলের কবি, তমুক অঞ্চলের সাহিত্যিকের কথা শুনে আপনি সংবিধান পরিবর্তন, রাইট, আপনি করতে পারেন, আপনি করছেন, কিন্তু আপনি এটি নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করবেন না। এই যে সংবিধান পরিবর্তন করবেন কি করবেন না, এটি তো অনুমোদন নিতে হবে পার্লামেন্টে, এবং সেই পার্লামেন্টে বসবে এই পলিটিক্যাল পার্টিগুলোর প্রতিনিধিরা। কারো হয়তো 170 জন, কারো হয়তো একজন, অথবা কারো না, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তো তাদের সাথে আলাপ করছেন না। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যেতে হবে এবং মোশাররফ হোসেন, মোশাররফের প্রশ্নটি রেখে যায় যে বৈষম্যবিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ নেওয়া বা যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন তাদের কারো কারো বক্তব্য এরকম কোড আনকোড যে এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কতটা ছিল বা সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন রাখছেন অথবা তারা মতামত ব্যক্ত করছেন। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের অভিজ্ঞতার মারাত্মক অভাব এক। আর প্রকৃত যে অবস্থাটা এটা অনুধাবন করতে হয়, কারণ রাজনীতি কিন্তু একটা চর্চার ব্যাপার, রাজনীতি কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার আপনার। আর
সমন্বয়কের একটা ছাত্র মানুষ একটা মানে একটা উত্তাপের মধ্যে দিয়ে তারা কিন্তু একটা সময়টা 1 মাস 1.5 মাস পার করেছে। সুতরাং আমি মনে করি এদেরকে এই যে অল্প বয়সী যারা এদেরকে বোঝার ক্ষেত্রে এদের একটি বিরাট সংকট আছে, এই জায়গায় তারা আরও সচেতন হওয়া উচিত। এবং শুধু তাই না, আপনাকে লক্ষ্য করতে হবে যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট যারা অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের নেতা, তারাও কিন্তু একটা কথা বলছে যে রাজনৈতিক দলগুলির কাছ থেকে পরবর্তীতে আমাদেরকে বৈধতা নিতে হবে। এই সমন্বয়ক এদেরকে কিন্তু কোনো লাইবিলিটি নাই। আপনার যদি দুদিন দেশে কোনো সংকট যখন তৈরি হবে তখন কিন্তু রাজনৈতিক দলগুলি কিন্তু এটা মোকাবেলা করতে হবে। এদের কিন্তু ওই লাইবিলিটি নাই। আপনি এখন যে কোনো জায়গায় তারা চলে যাচ্ছে, এটা কি তাদের দায়িত্ব? সাংবিধানিক কোনো রাইট আছে? আপনার এর চেয়ে বড় আন্দোলন তো আমরা 90-এর গণ-অভ্যুত্থানে করেছিলাম। আপনার যারা সেই স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিলেন সেই 90-এর গণ-অভ্যুত্থানে, সেই 90-এর গণ-অভ্যুত্থানের কোনো ছাত্র নেতারা কি সরকারে গিয়েছে? তখন তো যাওয়ার স্কোপ ছিল, তারা গিয়েছে? যায়নি। বরং তারা কিন্তু আন্দোলন করে তারা ঘরে ফিরে গেছে। বরং শাহাবুদ্দিন সাহেব স্বৈরাচার এরশাদের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মাত্র 3 মাসের মধ্যে উনি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে একটি সফল নির্বাচন করে দিয়ে গেছেন। সুতরাং অভিজ্ঞতা আমরা অতীত থেকে যদি আমরা শিক্ষা নিই, আমরা যদি বেশি কথা বলতে যাই, এবং আমি অনুরোধ করবো আপনার এই টকশোর মাধ্যমে সমন্বয়কদের অনেকের কথাবার্তার মধ্যে কিছুটা নিয়ন্ত্রণ থাকা উচিত, শালীনতা থাকা উচিত। কারণ বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলির সম্মতির উপরে কিন্তু আগামী সরকারের বৈধতা নির্ভর করবে। এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত হবে না ভুল বোঝাবুঝি তৈরি হয়। এক, দ্বিতীয়ত আরেকটি জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে এই যে যারা বৈষম্য বিরোধী তারা কি মনে করছে যে আমার ষড়যন্ত্র থেমে গেছে অথবা আগামী দিনে কোনো সংকট তৈরি হবে না? সেই সংকট যদি তৈরি হয় তাহলে কিন্তু এই রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে কিন্তু এই সংকট মোকাবেলা করতে হবে। সুতরাং আমরা এমন একটি অনিশ্চিত পরিবেশের দিকে বাংলাদেশ চলে যাক, এটা কিন্তু আমরা কেউ প্রত্যাশা করি না। এক, পাশাপাশি আমাদের যে মূল টার্গেট যে একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে আগামী দিনের একটি বাংলাদেশ তৈরি করা, আর তার জন্য কিন্তু আমাদের সবাইকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, আমাদের সবাইকে কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদের সবাইকে কিন্তু আস্থা অর্জন করতে হবে। কারণ মানুষ যেন বুঝতে না পারে, এই যেমন অনেকে আপনি দেখবেন যে 1 মাসে আমরা কি দেখলাম, তাইলে কি আমরা আগের জায়গায় ফিরে যাচ্ছি? এই যে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু মনোজগতে কিন্তু পরিবর্তন খুব দ্রুত হয়, ক্রিয়াশীল খুব দ্রুত। তাদের মনোজগৎটা ঠিক রেখে আমাদের পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে, যার জন্য আমাদের সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে আমি মনে করি। শেষ মন্তব্য পরে শুনছি শরীফুজ্জামান শরীফ ভাই। ছাত্র রাজনীতির সংস্কারের জায়গাগুলো যদি নিয়ে আলাপ আলোচনা হয়, কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা দরকার? প্রথম জায়গাটা হচ্ছে যে শিক্ষার্থীরা যেহেতু রাজনীতিটা করছে ক্যাম্পাস কেন্দ্রিক, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আপনার পদক্ষেপটা থাকা দরকার। আমাদের এখানে কিন্তু কেবল শাসকদের প্রশ্রয় নিয়েই সন্ত্রাস হয়েছে তা না, আমাদের এখানে ধর্মীয় যে রাজনীতি তাদেরও একটা অংশ কিন্তু শাসকের সাথে না থেকেও ইন্ডিপেন্ডেন্টলি বিভিন্ন ক্যাম্পাসে মানুষের হাত কাটা, রক কাটা, এই যে কাজগুলো তারা কিন্তু করেছে। এবং এই যে সহিংসতার যে রাজনীতি, সেই সহিংসতার রাজনীতির বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলো দৃশ্যমান দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি। আমরা এই যে দেখছি আমাদের যে প্রত্যাশার যে জায়গাটি, হঠাৎ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদের কাছে সমন্বয়করা ছুটে গেলেন এবং তারা দাঁড়িয়ে গেলেন শপথ বাক্য পাঠ করার জন্য। একজন শিক্ষক বললেন না যে আমাকে শপথ বাক্য পাঠ করানো তুমি কে, মানে বাচাধন, এই প্রশ্নটা করতে পারলেন না। এবং এই যে সমন্বয়করা পরে দুঃখ প্রকাশ করেছে না, এটা দুঃখ প্রকাশ করার ভিতর থেকেই দায়িত্বটা শেষ হয়ে যায় না। আপনি যে ইমেজটাকে ড্যামেজ করে দিলেন, পুরো আপনার যে প্রক্রিয়াটাকে যে প্রশ্নের মুখে ঠেলে দিলেন, এইখানে তো শুধুমাত্র এইটার ভিতর থেকে আপনি তাকে এক্সপেল করেন। এই অধিকার সে কোথায় পেয়েছে? আপনি নিন্দা করলেই হবে না, কতগুলো জায়গা আছে নিন্দা করা যায়। মা বাবারা আমাদেরকে যখন শাসন করত, কখনো কখনো আমাদেরকে কিন্তু প্রহারও করত, সবসময় কিন্তু ধমক দিত না। কারণ কখনো কখনো এমন কতগুলো কাজ করতে হয় যেটা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি জিজ্ঞেস করেছেন করণীয় কি? করণীয় জায়গাটা হচ্ছে আপনি কাউকে বাধা দেবেন না, তবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে, ছাত্র সংগঠনগুলোকে এই মেসেজটা আপনাকে তার কাছে নিয়ে যেতে হবে যে তোমার প্রথম কাজটা হচ্ছে শিক্ষার্থীদের মঙ্গল, শিক্ষার্থীদের শুভকামনা, তাদের সহযোগিতা করা। এবং সেই সহযোগিতা কি? সেটি হচ্ছে শিক্ষার্থী যেন নির্দ্বিধায়, কোনো বাধায় তার পড়াশোনার পরিবেশটাকে
নিশ্চিত করা যায়। মানে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি থাকতে হবে, কার্যক্রম থাকতে এবং হবে। এইটার জন্য রাজনৈতিক সংগঠনগুলো তার ভূমিকাটা রাখবে, ছাত্র সংগঠন ভূমিকা রাখবে। কিন্তু কোনোভাবেই, যেমন আমরা যে কাজটি করেছি, আমরা এই ইন্টারমিডিয়েট পরীক্ষাটা যে বাতিল করে দিলাম, আমি তো মনে করি এটা একটা বিরাট ডিজাস্টার আমরা করেছি। জেনে হোক, না জেনে হোক, ভুলে হোক, শুদ্ধ হোক, আমরা যে কত বড় সর্বনাশ করেছি এটি আমরা কয়েক বছর পরে বুঝতে পারবো। এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের আবেগের জায়গা থেকে, ইমোশনের জায়গা থেকে, অথবা পপুলিস্ট পজিশন থেকে, যে এই শিক্ষার্থীরা আমাদের সাথে মিছিলে এসেছিল, সুতরাং তারা যেহেতু দাবিটা তুলেছে, তাদের সাথে জনপ্রিয় থাকার জন্য দাবিটা মেনে নিতে হবে, আমরা মেনে নিলাম, তাদেরকে বাহবা নিলাম। এর ফলাফল কি হয় জানেন? এই যে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে আপনি আমাদের অস্থিরতার মাত্রাটা দেখেন। আইডিয়াল কলেজের প্রিন্সিপালকে ধরে নিয়ে আসছে ঢাকা কলেজের ছাত্ররা, সাইনবোর্ড খুলে নিয়ে এসেছে। সাইনবোর্ড খুলে নিয়ে আসা, এর মিনিংটা কি? মিনিংটা হচ্ছে চূড়ান্তভাবে একটা প্রতিষ্ঠানকে অপমান করছেন। আপনি মারামারি ঘুষাঘুষি করছেন সেটা অন্য কথা, আপনি সাইনবোর্ড খুলে নিয়ে আসছেন, এটা গ্রামের একটা মিনিং আছে যে তোর কাপড় খুলে আমি নিয়ে গেলাম, মানে তোকে যতটা অপমান করা যায়, অপদস্থ করা যায়, তার চূড়ান্ত সীমা আমি নিয়ে গেলাম। এবং তারপরে একেবারে শেষ লাইনটি শুনবো, প্রিন্সিপালকে ধরে নিয়ে আসছেন। আমার শেষ লাইনটা হচ্ছে, আমরা যে পরিবর্তনটা এনেছি, আমরা শহরের মানুষের এজেন্ডাগুলো নিয়ে ব্যস্ত আছি, গ্রামের মানুষের দ্রব্যমূল্য, কৃষকের ফসলের দাম, তারপরে বিদ্যুৎ সংকট, পল্লী বিদ্যুতের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, জেলেদের কাছ থেকে, সুন্দরবনের মৎস্যজীবীর কাছ থেকে অতিরিক্ত ঘুষ আদায়, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে, এই বিপ্লবকে, পরিবর্তনকে সাস্টেনেবল করা। অসংখ্য ধন্যবাদ। মোশাররফ হোসেন ভাই, কি বলবেন শেষ মন্তব্য শুনবো, তবে একটু সংস্কারের জায়গাটা বেশি ফোকাস থাকা উচিত কোন বিষয়গুলোতে? সেটা সংস্কার বলতে আমাদের তো এখন তো ইতিমধ্যে 6টা কমিশন কিন্তু গঠিত হয়েছে। না, ছাত্র রাজনীতি সংস্কার। ছাত্র রাজনীতি, মানে আমি মনে করি ছাত্র রাজনীতিকে আপনি পরিশুদ্ধ হওয়ার একটা পদ্ধতি হলো সবচেয়ে বেস্ট, আপনার ছাত্র সংসদ নির্বাচনটা শুরু করেন। এটাতে কি হবে? এই একটা জিনিসের আপনার কিন্তু বাই প্রোডাক্ট আছে। আপনাকে আচরণের সহনশীল হতে হবে, আপনাকে উগ্রতা পরিহার করতে হবে, আপনার সাধারণ ছাত্রদের মন জয় করতে হবে, আপনাকে নির্বাচনে জিততে হলে আপনাকে ভালো স্টুডেন্ট এটা পরিচয় দিতে হবে, কারণ আপনাকে ডিবেটে অংশগ্রহণ করতে হবে, আপনাকে তার সাথে কথা বলতে হবে, তার মধ্যে টলারেন্স আপনার মধ্যে তৈরি করতে হবে। এই বিষয়গুলি যদি একটা ছাত্রের মধ্যে আপনি তৈরি করে দিতে পারেন, একাডেমিক এবং লিডারশিপের পারফরম্যান্স দেখাতে হবে। হয়তো এই কম্পোনেন্টগুলি যখনই আপনি এক জায়গায় চলে আসবে, তখনই একটা পরিপূর্ণ ছাত্র নেতা বলেন বা ছাত্র নেতৃত্ব বলেন, সেটা তার মধ্যে তৈরি হবে। বর্তমান বাস্তবতা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটি কতটা পারবে? এখন অনেকটা অনুপস্থিত, এটা অস্বীকার করার সুযোগ নেই, কারণ এই প্র্যাকটিসটা নাই। যেমন আমি একটা কথা বলি, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আমাদেরকে কিন্তু শিখতে হতো যে একটা সভা কিভাবে আয়োজন করে। এখন আপনি যে কোনো স্টুডেন্টকে বলেন ও বুঝবে না। আমরা করতাম যে একটা নবীনবরণ কিভাবে করে, আমরা করতাম একটা ছাত্র সংগঠনের কমিটি করতে হলে কি প্রসেসগুলি মেনটেন করতে হয়। আজকাল এই প্রজন্মের যারা আছে, আপনি জিজ্ঞাসা করেন, একটা ধাপও তারা বলতে পারবে না। তারা মনে করছে ছাত্র রাজনীতি মানে গেল বা একটা বক্তৃতা দিল, সরকারি দলের আছে, কষ্ট করা, শেখা, এটা যে একটা প্র্যাকটিসের ব্যাপার, অনুশীলনের ব্যাপার, এই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এদেরকে ওই শিক্ষার মধ্যে যদি আপনি যতদিন না আনতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি শৃঙ্খলা ফেরাতে পারবেন। শেষ লাইন কি বলবেন? আমি বলি শিক্ষা, 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 এটা হলো সবচেয়ে বড় শিক্ষা, এবং এইটা যদি আমরা চালু রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে এই ছাত্র রাজনীতির যেই আপনার অবক্ষয় আমরা বলি অথবা অস্থিরতা বলি, এইটা অধিকাংশ ক্ষেত্রে আমরা রক্ষা করতে পারি। মানে শিক্ষার সেই সুযোগ এবং অনুশীলনের জায়গাটি তৈরি হলে তখন প্রয়োজনীয়তার জায়গাটা আমরা অনুভব করতে পারব। অটোমেটিক হবে, আপনার কোনো উপায় নাই, অটোমেটিক হতে বাধ্য। আপনি যদি, আমি মনে করেন যদি আপনি আমার মেধাসান আমার চিট হবে না, তাহলে আমি তো পলিটিক্যাল পার্টির পিছিয়ে যাব না। আমি যদি মনে করি আমি যদি ভালো রেজাল্ট করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হতে পারবো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে, এবং এইটা যদি নিশ্চয়তা থাকে, তাইলে আমি নিশ্চয়ই লেখাপড়ার টেবিলে ফিরে যাব। আমি যদি মনে করি যে দলীয় পরিচয় আমার সরকারি চাকরি হবে না, আমি মেধার মাধ্যমে আমার চাকরি হবে, তাহলে অবশ্যই আমি টেবিলে ফিরে যাব। আমি নিজেকে তো প্রিপেয়ার করব। নিজেকে তৈরি করলে তার দুইটা লাভ, একটা হলো নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করা, আর একটা আগামী দিনে জাতিকে সার্ভ করার মতো নিজেকে প্রস্তুত করা। জি, শরীফের সম্মত কিছু যোগ করবেন? আমি এই পর্যন্ত আমাদের প্রায় 1,500 মানুষের আত্মদানের যে বিপ্লব, এটি কারো ভুলের কারণে অথবা রাজনৈতিক সংকীর্ণ চিন্তার কারণে এটি যাতে বেহাত না হয়ে যায়, আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ করি। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ এবং এ বি এম মোশাররফ হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।